ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্ত অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। তো আমরা বিভিন্ন মৌলের ধর্মের পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণীবর্গ কিরূপ পরিবর্তন হয় সে সম্পর্কে আলোচনা করছিলাম। এর আগের দিন আমরা আয়ন বিভব সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানব ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে। সংক্ষেপে প্রকাশ করা হয় ইএ দ্বারা। ইলেকট্রন আসক্তিকে অনেক সময় ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বলা হয় বা ইলেকট্রন গেন এনথ্যালপি। এনথ্যালপি মানে তাপের যে পরিবর্তন, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে তাপের যে পরিবর্তন হয় সেটাকে আমরা এনথ্যালপি বলবো। তো ইলেকট্রন আসক্তি মানে আমরা কি বুঝবো, যে কোনো পরমাণুর বা গ্যাসীয় একক বিচ্ছিন্ন পরমাণুর ভূমিস্তর অবস্থায় বাইরের কক্ষে একটি ইলেকট্রন প্রবেশ করালে যে পরিমাণে শক্তির বর্জন হয়, অর্থাৎ কোনো পরমাণু ভূমিস্তর অবস্থায় গ্যাসীয় একক বিচ্ছিন্ন পরমাণু তার বাইরের কক্ষে একটি ইলেকট্রনকে প্রবেশ করানোর পরে যে পরিমাণ শক্তি বর্জন করে সেটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, এটা অনেকটা আয়নন বিভবের বিপরীত। এখানে আয়নন বিভবে কি বলা ছিল, যে একটি ইলেকট্রনকে পরমাণুর বাইরের কক্ষ থেকে অপসারণ করতে যে পরিমাণে শক্তির প্রয়োজন হয় সেটাই ছিল আয়নন বিভব। আর এখানে একটি ইলেকট্রনকে প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি বর্জন হয় বা প্রবেশ করানোর পরে যে পরিমাণে শক্তি বর্জন হয় সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। যেমন ধরো ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে F- অ্যানায়ন তৈরি করে প্লাস 328 কিলোজুল পার মোল। এখানে ডেল্টা এইচ সমান -328 কিলোজুল পার মোল। ডেল্টা এইচ মানে এখানে এনথ্যালপির যে পরিবর্তন সেটা হচ্ছে -328 কিলোজুল পার মোল, অর্থাৎ এই পরিমাণে শক্তি বর্জন হয়েছে। আবার বেরিলিয়াম প্লাস ইলেকট্রন, বেরিলিয়াম মাইনাস, এখানে দেখো শক্তি বর্জন হয়নি, এখানে শক্তির এখানে শক্তি বর্জন হয়নি, শক্তি গ্রহণ হয়েছে। তারপরে বেরিলিয়াম প্লাস ইলেকট্রন, এখান থেকে বেরিলিয়াম -66 কিলোজুল পার মোল, অর্থাৎ ডেল্টা এইচ এখানে পজিটিভ, +66 কিলোজুল পার মোল। ডেল্টা এইচ এখানে পজিটিভ কারণ এখানে শক্তির শোষণ হয়েছে, বর্জন হয়নি। তারপরে অক্সিজেন প্লাস ইলেকট্রন, O- প্লাস এনার্জি, তার মানে এখানে ডেল্টা এইচ নেগেটিভ। প্লাস এনার্জি মানে ডেল্টা এইচটা নেগেটিভ, মানে শক্তির বর্জন যেখানে হচ্ছে সেখানে প্লাস এনার্জি। O- প্লাস O2 মাইনাস এনার্জি, তার মানে O2- তৈরি করতে শক্তির এখানে শোষণ হচ্ছে, অর্থাৎ ডেল্টা এইচ এখানে পজিটিভ। আচ্ছা, ইলেকট্রন আসক্তির একক কি? ইউনিট হলো ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা কিলো ক্যালোরি পার মোল বা কিলোজুল পার মোল, অর্থাৎ আয়নন বিভবের একক আর ইলেকট্রন আসক্তির একক একই। ঠিক আছে, এই ইলেকট্রন আসক্তি কতগুলো ফ্যাক্টরস বা বিষয়ের উপর নির্ভরশীল, সেগুলি কি কি? যেমন নিউক্লিয়াসের আধান আমরা জেড দ্বারা প্রকাশ করি। তো নিউক্লিয়াসের আধান যত বেশি হবে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে বেশি, বা ইলেকট্রনকে নিয়ে ধরে রাখার ক্ষমতাও বেশি। অর্থাৎ যত নিউক্লিয়াসের আধান বেশি হবে তার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। ঠিক আছে, তারপরে পরমাণুর আকার যদি বেশি হয়, বড় হলে কি হবে? ইলেকট্রন অ্যাফিনিটি কম, কারণ কি আকর্ষণ কম হবে। নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষের ইলেকট্রনের যে দূরত্ব সেটা কম, বেশি, তাই আকর্ষণটা কম। আবার পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, কারণ কি আকর্ষণটা বেশি, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ বাইরের কক্ষের ইলেকট্রন খুব কাছাকাছি থাকবে। তারপরে কক্ষকের ভেদন ক্ষমতা, অর্থাৎ আমরা জানি যে কক্ষকের ভেদন ক্ষমতা S > P > D > F, অর্থাৎ কোনো ইলেকট্রন S অরবিটালে যদি থাকে তাহলে তার ভেদন ক্ষমতা বেশি, তাই নিউক্লিয়াসের সঙ্গে বেশি আকর্ষিত থাকবে বা নিউক্লিয়াসের দিকে বেশি অভিমুখে থাকতে পারবে, নিউক্লিয়াসের দিকে বা নিউক্লিয়াসের দিকে ঝুঁকে থাকার প্রবণতা বেশি, ভেদন ক্ষমতা বেশি, তার মানে নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ বলটাও বেশি। অর্থাৎ S অরবিটালের কোনো ইলেকট্রন যে তোমার আকর্ষণ বল বেশি, তাই তার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তিও বেশি হবে। ঠিক আছে, তার থেকে পি অরবিটাল একটু কম, তার থেকে ডি, তার থেকে এফ আর একটু কম। ঠিক আছে, তাহলে কক্ষকের ভেদন ক্ষমতার উপরেও ইলেকট্রন আসক্তি নির্ভর করে।
এছাড়াও ইলেকট্রন বিন্যাসের উপরে নির্ভরশীল। যেমন ধরো কোনো পরমাণুর যদি ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ বা সম্পূর্ণ থাকে, তাহলে কী হবে, তার ইলেকট্রন অ্যাফিনিটি তত কম হবে। কারণ কি, অর্ধপূর্ণ বা সম্পূর্ণ রূপে ভর্তি অবস্থায় কোনো পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন নিতে চাইবে না, তাই ইলেকট্রনের প্রতি যে আসক্তি সেটা তখন কম হবে। ঠিক আছে, যেমন ধরো জিঙ্ক, ক্যাডমিয়াম, এদের বাইরের কক্ষের যে ইলেকট্রন বিন্যাস সেটা ফুলফিল্ড থাকে, তাই বা কোনো নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস সেগুলো সব বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস ফুলফিল্ড বা সম্পূর্ণভাবে ভর্তি অবস্থায় থাকে, তাই এরা ইলেকট্রনকে আকর্ষণ করতে চাইবে না বা ইলেকট্রনকে প্রবেশ করাতে চাইবে না, অর্থাৎ ইলেকট্রন আসক্তি তখন কম হবে। ঠিক আছে, এবার দেখব যে ইলেকট্রন আসক্তির পর্যায় বরাবর কীরূপ পরিবর্তন হয়। আমরা জানি যে পর্যায় বরাবর পরমাণুর আকার ছোট হতে থাকে, তাই ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পাবে। কারণ কি, পরমাণুর আকার ছোট মানে আকর্ষণ বল বাড়ছে, তাই ইলেকট্রন আসক্তি বেশি হবে, অর্থাৎ ডেল্টা এইচ তত বেশি নেগেটিভ হতে থাকবে। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি বেশি মানে ডেল্টা এইচ নেগেটিভ তত বেশি হবে। তারপরে যদি উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, সাইজ যেহেতু বাড়ছে পরমাণুর, তাই ইলেকট্রন আসক্তি কম হবে। ঠিক আছে, কারণ কি, উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বড়, আর নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষে যে আকর্ষণ সেটাও কম কম হবে, তাই ইলেকট্রন অ্যাফিনিটি আস্তে আস্তে কমবে। এবার এখানে কতগুলি বিষয় আমরা লক্ষ্য করব, যেমন ক্ষার ধাতুগুলির ইলেকট্রন আসক্তি খুব কম। দেখো, যেমন সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা 1s2 2p6 3s1। দেখো, বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে। সোডিয়াম তার বাইরের কক্ষ থেকে একটি ইলেকট্রন বর্জন করে Na+ আয়ন তৈরি করতে পারে এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করে, কিন্তু এখানে একটি ইলেকট্রন গ্রহণের কোনো প্রবণতা থাকবে না। কারণ কি, কারণ একটি ইলেকট্রন গ্রহণ করার ফলে বেটার কোনো স্টেবিলিটি পাচ্ছে না, বরঞ্চ একটি ইলেকট্রন বর্জন করলেই সে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস নিয়ে স্টেবিলিটি বেশি পাচ্ছে, তাই একটি ইলেকট্রনকে সে গ্রহণ করতে চাইবে না। আবার একটি ইলেকট্রন গ্রহণের ফলে ইলেকট্রন বিকর্ষণ তো হয়, এছাড়াও নিউক্লিয়াসের যে চার্জের সঙ্গে যে বাইরের ইলেকট্রনের যে আকর্ষণ বল সেটাও অনেক কমে যায়, তাই একটি ইলেকট্রনকে সে গ্রহণ করতে চাইবে না, তাই ইলেকট্রন আসক্তি খুব কম। তারপরে নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রন আসক্তি ধনাত্মক। কারণ কি, নিষ্ক্রিয় গ্যাসগুলির যে ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস, সেটা হলো ns2np6, অর্থাৎ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আছে নিষ্ক্রিয় গ্যাসগুলির, তাই কোনো ইলেকট্রন গ্রহণ করার ফলে তারা কোনো শক্তি বর্জন করতে চাইবে না, বরঞ্চ ইলেকট্রনকে প্রবেশ করানোর জন্য শক্তি খরচ করতে হবে, তাই এখানে ডেল্টা ইজ পজিটিভ। ঠিক আছে, বা ধনাত্মক, ইলেকট্রন আসক্তিটাও ধনাত্মক। ঠিক আছে, এরপরে আছে হ্যালোজেনগুলির ইলেকট্রন আসক্তি খুব বেশি। দেখো, হ্যালোজেনগুলোর যে ইলেকট্রন বিন্যাস সেটা দেখলে আমরা বুঝতে পারবো। ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 9, এখানে তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s2 2s2 2p5, অর্থাৎ হিলিয়াম 2s2 2p5, বা হ্যালোজেনের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষের ns2np5, অর্থাৎ বাইরের কক্ষে একটি ইলেকট্রন প্রবেশ করলে তারা নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস নিয়ে স্থিতিশীলতা লাভ করে, তাই ইলেকট্রন আসক্তি বেশি হবে হ্যালোজেনগুলির। ঠিক আছে, আমরা এর আগে দেখেছি যে শ্রেণী বরাবর যত নিচের দিকে যাওয়া যাবে ইলেকট্রন আসক্তি তত কমতে থাকবে, কিন্তু এখানে দেখো ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। কারণ কি, ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 9, বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস 2s2 2p5, ক্লোরিনের 3s2 3p5। আচ্ছা, ফ্লোরিনের ছোট সাইজ, ইলেকট্রন ঘনত্ব খুব বেশি, তাই ইলেকট্রনিক যে বিকর্ষণ সেটা বেশি হবে, তাই ইলেকট্রন আসক্তি একটু কম হবে। আর ক্লোরিনের বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস 3s2 3p5, 3d ফাঁকা আছে, তাই ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক কম হবে, তাই ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিনের চাইতে বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে অর্ডারটা আছে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। তোমাদের বইয়ে তোমরা লক্ষ্য করলে দেখবে যে কোনো পর্যায় বরাবর
মৌলের পরমাণুগুলির যে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে। যেমন লিথিয়াম থেকে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। শুধুমাত্র কয়েক জায়গায় ব্যতিক্রম আছে, বেরিলিয়াম, নাইট্রোজেন আর নিয়ন। বাদবাকি দেখো একদম সবগুলোই বাড়ছে। লিথিয়াম -60, বোরন -83, কার্বন -122, এভাবে আস্তে আস্তে ইলেকট্রন আসক্তি বাড়ছে। কিন্তু এই বেরিলিয়াম, নাইট্রোজেন, নিয়ন এগুলোর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী। কারণ কি, এখানে বেরিলিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণরূপে ভর্তি অবস্থা আছে। তারপরে নাইট্রোজেনেরও অর্ধপূর্ণ অবস্থা আছে ইলেকট্রন বাইরের কক্ষে। তারপরে নিয়নেরও সম্পূর্ণরূপে ভর্তি অবস্থা আছে, তাই এদের ইলেকট্রন আসক্তি কম। ঠিক আছে, এরপরে আমরা জানবো মৌলদের আরেকটি ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কি বুঝবো? তড়িৎ ঋণাত্মকতা প্রকাশ করা হয় তোমার ইএন, ইলেকট্রোনেগেটিভিটি শর্ট ফর্ম ইএন। ঠিক আছে, ইএন দ্বারা প্রকাশ করা হয়। তো পরমাণুগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় তাদের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। যেমন এখানে দেখো দেখানো আছে যে এ বি দুটো পরমাণু একটা সমযোজী বন্ধন করেছে এবং একটা যে ইলেকট্রন জোড় আছে তাদের, সেই ইলেকট্রন জোড় এ পরমাণু নিজের দিকে টানবে কিছুটা, বি পরমাণু নিজের দিকে টানবে। এর যে তড়িৎ ঋণাত্মকতা সেটাকে ইএনএ দিয়ে প্রকাশ করা হয়েছে, বি এর যে তড়িৎ ঋণাত্মকতা সেটাকে ইএনবি দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় পরমাণুগুলির নিজের দিকে ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর কেমন পরিবর্তন হয়? পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কারণ কি, পরমাণুর সাইজ কমছে বা আকার কমছে, তাই আকর্ষণ বাড়ছে, অর্থাৎ নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা ইলেকট্রনকে বাড়বে। ঠিক আছে, আর উপর থেকে নিচের দিকে আসলে কমবে। কারণ কি, সাইজ বাড়ছে তাই ইলেকট্রোনেগেটিভিটি কমছে। যেমন ধরো একটা পর্যায় বরাবর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এখানে দেখো পরপর দেখানো আছে 1.0, 1.5, আস্তে আস্তে বাড়ছে। আবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন উপর থেকে নিচের দিকে আসলে তোমার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কমছে। 4.0, 3.0 এভাবে কমছে আস্তে আস্তে। এই ভ্যালুগুলো মুখস্থ করার দরকার নেই, তোমরা শুধুমাত্র বোঝার জন্য এগুলো দেখে রাখবে। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। কিন্তু তোমার যে ইলেকট্রন যে আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, সেটা কিন্তু ফ্লোরিনের চাইতে বেশি ছিল। কিন্তু তড়িৎ ঋণাত্মকতা একদম স্মুথলি তোমার উপর থেকে নিচের দিকে কমতে থাকবে বা বাম দিক থেকে ডান দিকে বাড়তে থাকবে। ঠিক আছে, এরপরে যেটা আছে কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ, অর্থাৎ পর্যায় সারণীতে কোনাকুনি অবস্থান করে এরূপ কয়েকটি মৌলের ধর্মের সাদৃশ্য দেখা যায়। যেমন এখানে দেখানো আছে পিরিয়ড 2, পর্যায় 2 আর পর্যায় 3। তো দেখো এখানে প্রথম হ্রস্ব পর্যায়ের মৌলের সঙ্গে পরের পর্যায়ের পরের গ্রুপের মৌলের রাসায়নিক ধর্মে উল্লেখযোগ্য সাদৃশ্য লক্ষ্য করা যায় এবং এই মৌলগুলি একটি কর্ণ বরাবর অবস্থান করে, তাই এদের যে ধর্মের সাদৃশ্য এটাকে বলা হয় কর্ণ সম্পর্ক। যেমন ধরো এখানে পর্যায় 2 আর পর্যায় 3-এর যে মৌলগুলি, পরপর 4টি মৌলকে নিয়ে একটা যে চতুর্ভুজ কল্পনা করা হয় এবং তাদের কর্ণ বরাবর যে মৌলগুলি আছে তাদের মধ্যে একটা রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের, তারপরে বোরনের সঙ্গে সিলিকনের, কার্বনের সঙ্গে ফসফরাসের। এইভাবে মৌলগুলির মধ্যে যে সাদৃশ্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কর্ণ সম্পর্ক। তো একটি মৌলের সঙ্গে পরবর্তী কোন মৌলের কর্ণ সম্পর্ক আছে আমরা কীভাবে বের করতে পারবো? তাহলে একটি মৌল +9 সমান অপর মৌল, অর্থাৎ ধরো লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3 +9, তার মানে 12 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট ম্যাগনেসিয়ামের সঙ্গে লিথিয়ামের একটা কর্ণ সম্পর্ক থাকবে। বা বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 4, তাহলে +9 যদি করা হয় তাহলে 13, 4 + 9 13, তার মানে এখানে 13 মানে অ্যালুমিনিয়ামের সঙ্গে বেরিলিয়ামের একটা কর্ণ সম্পর্ক থাকবে। বোরন 5 + 9 মানে 14, সিলিকনের, বোরনের সঙ্গে সিলিকনের একটা কর্ণ সম্পর্ক থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই সদৃশ মৌল জোড়গুলিতে দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্কের পার্থক্য 8 একক এবং
পর্যায় সারণীতে এই সদৃশ মৌল জোড়গুলি এক একটি কল্পিত চতুর্ভুজের দুটি বিপরীত কৌণিক বিন্দুতে অবস্থান করে। এই কারণে এরূপ রাসায়নিক সাদৃশ্যকে কর্ণ সম্পর্ক বলা হয়। কর্ণ সম্পর্কের কারণ কি? কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলসমূহের তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আবার গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পায়। এই কারণেই কোনো হ্রস্ব পর্যায়ের আগের গ্রুপের কোনো মৌলের সঙ্গে পরের পর্যায়ের পরবর্তী গ্রুপের মৌলের তড়িৎ-ঋণাত্মকতার মান প্রায় সমান হয়। এছাড়াও কোনাকুনি মৌলগুলির আয়নীয় ব্যাসার্ধ, ধ্রুবায়ন ক্ষমতা বা ইলেকট্রন আসক্তি প্রভৃতি ধর্মসমূহের মিল বা সাদৃশ্য দেখা যায়। আবার মৌলসমূহের যে ধর্ম সেগুলো নিয়ন্ত্রিত হয় তোমার এই সব বিষয়গুলির দ্বারা। ঠিক আছে, এই কারণে কোনাকুনি অবস্থিত মৌলগুলির ধর্মের সাদৃশ্য দেখা যায়, যদিও তাদের যোজ্যতা আলাদা। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারে আর একটা বিষয় আছে, সেটা হলো পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। আচ্ছা, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে আমরা জানি, কারণ কি এর দ্বৈত চরিত্র দেখা যায়। যেমন কি হাইড্রোজেন গ্রুপ 1A যে মৌলগুলো বা ক্ষার ধাতু যে মৌলগুলো তার সঙ্গেও কিছু ধর্মের মিল দেখায়, আবার গ্রুপ 7A যে হ্যালোজেন মৌলগুলো তার সঙ্গে কিছু মিল দেখায়। যেমন তোমার 1A রাখার যে যুক্তি, যেমন যোজ্যতা, ক্ষার ধাতুগুলির যোজ্যতাও এক, আবার হাইড্রোজেনের যোজ্যতাও এক। তড়িৎ ধনাত্মক ধর্ম, যেমন ক্ষার ধাতুগুলি তোমার তড়িৎ ধনাত্মক মানে মৌল তৈরি করতে পারে, যেমন সোডিয়াম থেকে Na+, পটাশিয়াম K+, এইভাবে তৈরি, সেরকম হাইড্রোজেনও H+ তৈরি করতে পারে। ঠিক আছে। আবার কি করতে পারে, ঋণাত্মক তড়িৎধর্মী হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেন মৌলগুলি ক্ষার ধাতু মৌলগুলির মতোই যৌগ তৈরি করতে পারে। যেমন ধরো HCl, NaCl, H2O, Na2O ঠিক একইভাবে যৌগ তৈরি করতে পারে। আবার হ্যালাইড যৌগের তড়িৎ বিশ্লেষণ, যেমন হ্যালাইড যৌগের তড়িৎ বিশ্লেষণ করলে তোমার ক্ষার ধাতুগুলির ক্যাটায়নগুলো উদ্ভূত হয়, ঠিক সেরকমই হাইড্রোজেনের হ্যালাইডগুলির তড়িৎ বিশ্লেষণ করলে H+ ক্যাটায়ন উৎপন্ন হয়। বিজারণ ধর্ম, যেমন ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেন সহজে ইলেকট্রন বর্জন করে, তাই ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেনও বিজারক দ্রব্য। বা সংকর গঠন, হাইড্রোজেন প্যালাডিয়াম, প্লাটিনাম প্রভৃতি ধাতুতে শোষিত হয়ে দ্রবীভূত হয়, তাই হাইড্রোজেনের এই অন্তর্ধৃতি ক্ষার ধাতুগুলির সংকর ধাতু গঠনের সঙ্গে তুলনীয়। ঠিক আছে, ক্ষার ধাতুগুলি যেমন তোমার সংকর ধাতু তৈরি করতে পারে, ঠিক হাইড্রোজেনে এইভাবে কিছু কিছু মৌলের পরমাণুর মধ্যে দ্রবীভূত হয়ে মানে সংকর গঠন করতে পারে। ঠিক আছে। তারপরে তোমার পারস্পরিক প্রতিস্থাপন, যেমন তোমার হাইড্রোক্লোরিক, সালফিউরিক, নাইট্রিক অ্যাসিড আছে, এগুলো থেকে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হতে পারে ক্ষার ধাতুগুলির দ্বারা। আবার এই যে লবণগুলো তৈরি হচ্ছে সেগুলো থেকেও তোমার ক্ষার ধাতুর পরমাণুগুলো হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। ঠিক আছে, পারস্পরিক প্রতিস্থাপন ঘটে। সুস্থিত অক্সাইড গঠন, ক্ষার ধাতুর অক্সাইডগুলি খুবই সুস্থিত প্রকৃতির, ঠিক একই রকমভাবে হাইড্রোজেনের অক্সাইড যেমন জল খুবই সুস্থিত। পারঅক্সাইড যৌগ গঠন করতে পারে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনও। এছাড়াও হাইড্রোজেন পরমাণু গ্রুপ 7 মৌলগুলোর সঙ্গেও রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখায়। যেমন এদের ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায় যে হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেনেরও যোজ্যতা এক। অধাতব চরিত্র, পারমাণবিকতা, হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন অধাতু, গ্যাসীয় অবস্থায় হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন দ্বিপরমাণুক। আবার হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন মৌল অ্যানায়ন গঠন করতে পারে। এবং ক্ষার ধাতুর হ্যালাইডগুলির তড়িৎ বিশ্লেষণে যে হ্যালাইড অ্যানায়ন উৎপন্ন করে বা অ্যানোডে মুক্ত হয়, ঠিক সেরকমভাবেই ক্ষার ধাতুর হাইড্রাইডগুলির তড়িৎ বিশ্লেষণের ফলে হাইড্রাইড আয়নগুলি অ্যানোডে মুক্ত হয়। ঠিক আছে। তারপরে সমযোজী যৌগ গঠন করতে পারে, যেমন হ্যালোজেন মৌলগুলো সমযোজী যৌগ গঠন করতে পারে, ঠিক একই রকমভাবে হাইড্রোজেনও সমযোজী যৌগ গঠন করতে পারে। যেমন ধরো মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়া NCl3 বা H2O, Cl2O একই রকমভাবে তোমার সমযোজী যৌগ গঠন করতে পারে হ্যালোজেনের মতো। ঠিক আছে। তারপর হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন, হাইড্রোকার্বন যৌগের যে হাইড্রোজেন পরমাণুগুলি সেগুলি
হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। আবার আয়নন বিভব হ্যালোজেন মৌলগুলির মতোই হাইড্রোজেনেরও আয়নন বিভবের মান উচ্চ, কিন্তু ক্ষার ধাতুগুলির আয়নন বিভবের মান অপেক্ষাকৃত কম। অর্থাৎ হাইড্রোজেন এই দুটো শ্রেণীর মৌলের সঙ্গেই কিছু কিছু ধর্মের সাদৃশ্য দেখায়, তাই একে সঠিকভাবে কোনো একটি নির্দিষ্ট গ্রুপে অন্তর্ভুক্ত করা যায় না। তাই পর্যায় সারণীতে এর জন্য একটি স্বতন্ত্র স্থান থাকাই যুক্তিযুক্ত। আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনকে সারণীর একেবারে উপরে সম্পূর্ণ পৃথক একটি স্থানে বসানো হয়ে থাকে।